হ্যালো ভালোবাসা মানুষগুলো, আমি রিমা ইসলাম চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্পগুলো পড়তে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। বই খাতা আর কলম ব্যাগে গুছিয়ে নিয়ে কলেজে রওনা হইতেছি। ঠিক তখনই মা ডাক দিল নাস্তা খাওয়ার জন্য। কি আর করার, মায়ের আদেশ তো আর অমান্য করা যায় না। নাস্তার সময় আব্বু বলল, এখন তুমি কলেজে উঠেছো, এখন কি তুমি তোমার পরিচয় গোপন রাখতে চাও? আব্বু, আমি আর পরিচয় এত তাড়াতাড়ি সবার কাছে প্রকাশ করতে চাই না। আর একটা কথা তোমায় বলেছিলাম যে আমাদের কলেজের পাশে যে আমাদের বাসা আছে তার একটা রুম আমার জন্য খালি রাখতে। তুমি কি তা রাখছো নাকি তাও ভাড়া দিয়ে দিছো? তোর জন্য একটা রুম রাখা আছে, আর আমি তোর দারোয়ান আঙ্কেলকে বলে দিচ্ছি তোমার যাবতীয় সবকিছু গুছিয়ে বাসায় দিয়ে আসতে। ওকে আব্বু, আমি তাহলে কলেজে যাই। আমি বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদের তো এ পর্যন্ত আমার পরিচয় দেওয়া হয়নি। কলেজে যেতে যেতে আপনাদের সাথে পরিচয়টা দিয়েই দেই। আমি তরিকুল ইসলাম, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে বিজ্ঞান শাখায় পড়ি। আমার বাবা একজন মন্ত্রী এবং তিনি দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে 1 নম্বরে আছেন। তিনি মন্ত্রী হবার আগে থেকেই দেশের 1 নম্বর বিজনেসম্যান ছিলেন এবং এখনও তিনি 1 নম্বরে আছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। আজ আমার কলেজে প্রথম দিন। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা আমি ক্লাসরুমে গিয়ে মাঝখানে একটা বেঞ্চে বসে পড়লাম। স্যার ক্লাসে এসে আজ প্রথম দিন, তাই অনেক কথা বলে চলে গেল। ক্লাস করে রুম থেকে বের হবার সাথে সাথেই কার সাথে ধাক্কা খাই। ধাক্কা খেয়ে উপরে তাকানোর আগেই গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম। উপরে তাকিয়ে দেখি একটা মেয়েটাও ক্লাসরুম থেকে বের হইতেছিল। তখন না দেখতে পেয়ে মেয়েটির সাথে ধাক্কা খাই। আর বাকিটা তো আপনারা দেখলেনই। আমি শুধু শুধু থাপ্পড় খেলাম, তার সাথে মেয়েটির হাতে থাপ্পড় খেলাম শুধু শুধু। আসলে জীবনটাই বেদনাদায়ক। কোনো দিকে আর না থাকে সোজা কলেজ থেকে আমাদের কলেজের পাশের বাসায় আসি, কেননা শরীফ কাকা আমার সবকিছু সকালে এখানে রেখে গেছে। তাই আমি আর আমার আম্মু আব্বুর কাছে যেতে হয়নি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু অজু করে আসরের নামাজ পড়ে একটু হাঁটার জন্য বাসার ছাদে যাই। ছাদে গিয়ে দেখি আমার আগেই একটা মেয়ে ছাদে দাঁড়িয়ে আছে। মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে দেখে তো আমি পুরোই অবাক। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো আজ আমাকে কলেজে বসে আমার গালে শুধু শুধু থাপ্পড় মারা দিয়েছিল সেই মেয়েটি। আমি মেয়েটির পাশে দাঁড়াতেই মেয়েটি আমায় বলল, আপনি এখানে কি করেন? আমার বাসায় আমি থাকবো না থেকে তুমি থাকবে? কথাটা আমি মনে মনে বললাম। আমি 3 তলায় বাসা ভাড়া নিছি, নতুন। আপনি 3 তলায় বাসা ভাড়া নিছেন? হুম। 3 তলায় তো শুধু একটা ফ্ল্যাট খালি আছে, সেটা শুধু এই বাড়ির মালিক নিজেদের জন্য খালি রাখছে, আর আপনাকে সে বাসাটা ভাড়া দিয়ে দিল। তা আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনার নাম কি? আমার নাম তাসফিয়া, আমিও 3 তলায় থাকি। ভালো। আমি বললাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, তবে কিছু আমার শর্ত আছে। তা যদি তুমি মানতে পারো তাইলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। শর্তগুলো বলেন আপনার। প্রথম শর্ত হলো আমরা ফ্রেন্ড হলে তুমি করে কথা বলতে হবে, আপনি করে কথা বলা চলবে না। আমরা 2 জন কলেজের গেট পর্যন্ত ফ্রেন্ড থাকবো, কিন্তু কলেজের ভেতরে 2 জন এমন ভাবে চলাফেরা করব যা দেখলে সবাই বুঝবে আমরা কেউ কাউকে চিনি না। কোনো মেয়েদের দিকে তাকাতে পারবে না। তুমি এগুলো কেমন শর্ত দিলে তাফসিয়া? এমন শর্ত আমি জীবনে শুনেছি বলে মনে হয় না। শোনো তারিকুল, আমি তোমায় এই শর্তগুলো কেন দিচ্ছি তার সময় হলে আমি তোমায় নিজেই বলে দেব, কেমন? এখন বলো তুমি আমার শর্তে রাজি কিনা? আমি তোমার শর্তে রাজি। এখন মাগরিবের আজান দেবে, আমি এখন রুমে গিয়ে অজু করে নামাজ পড়বো। আরেকটা কথা, তুমিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রতিদিন। আমিও তোমার শর্তে রাজি। আমি রুমে এসে নামাজ পড়ে কিছুটা খাবার খেয়ে পড়তে বসছি। কিছুক্ষণ পরে তারপর রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। ফজরের আজানে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে একটু হাঁটাচলা করে রুমে আসলাম। কিছুক্ষণ পর কলেজের সময় হয়ে গেছে, তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা করে। কলেজের সামনে রিক্সা থেকে নেমে 12টা দিয়ে কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে তাকিয়ে দেখি তাফসিয়া ও তার বান্ধবীরা মিলে মাঠে বসে হাসাহাসি করতেছে। আমি তাদের দেখেও না দেখার ভান করে ক্লাসের দিকে হাঁটতেছি। ঠিক তখনই পিছন থেকে তাফসিয়া ডাক দিল আমায়। আমি তার ডাক শুনে পিছনে ওর দিকে দাঁড়ানোর আগেই
গালে ঠাস করে একটা থাপ্পড় মারে তাফসিয়া এবং অনেক বকা দেয়। আপনি আমায় থাপ্পড় দিলেন কেন? কেন থাপ্পড় দিছি শুনবে? তাপসিয়া আমার হাতটা ধরে ওর ফ্রেন্ডদের থেকে একটু দূরে নিয়ে এসে বলে, তোমায় গতকালের চেয়ে আজ একটু দামি পোশাক পরে আসতে কে বলছে? এইটা দামি পোশাক হলো কোন দিক থেকে? আমি এত কিছু বুঝি না। তুমি আর এতটা স্মার্ট হয়ে কলেজে আসবে না। এইটা দামি পোশাক হলো কোন দিক থেকে? আচ্ছা, আমি আর আসবো না কেমন? তবে কেন আসবো না তার কারণটা কি জানতে পারি? কারণটা হলো আমার ফ্রেন্ডরা তোমায় দেখে নাকি ক্রাশ খাইছে। সো তুমি আর এই গ্রেট আপ নিয়ে কলেজে আসবে না। তারপর ক্লাসে এসে ক্লাস শেষ করে তাফসিয়ার সাথে বাসায় আসি। এভাবে তাফসিয়ার সাথে কলেজে যাওয়া আসা করা এবং কলেজের ভিতরে ওর থাপ্পড় খাওয়া আমার ভুল হলেও বকা শোনা, এভাবে কেটে যায় 2টি মাস খুনসুটির মাধ্যমে। হঠাৎ আজ যখন কলেজে গিয়ে শিমুল গাছের নিচে বসে তাফসিয়ার সাথে কথা বলতেছি, তখন কলেজের গেট দিয়ে একটি কালো কালারের দামি গাড়ি ভিতরে প্রবেশ করে। গাড়িটি একদম আমার সামনে এসে থেমে যায়। গাড়ি থেকে বেরিয়ে আসলো লাল ড্রেস পরিহিত একটা মেয়ে। মেয়েটি গাড়ি থেকে বের হয়ে সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মেয়েটির এমন আচরণ দেখে তাপসিয়া সহ কলেজের সবাই অবাক হয়ে যায়। সবাই বলাবলি করতেছে, এরকম একটা খ্যাতকে জড়িয়ে ধরে আছে কেন এই মেয়েটি? আপনার তো কিছু বুঝতেছেন না তাই তো? আমি বলতেছি তাহলে, আর আপনারা শুনুন তাহলে। এই মেয়েটি হলো আমার মামাতো বোন। আমার কোনো বোন নেই, তাই আমি ওর নিজের আপন বোনের মতো ভালোবাসি। ওর নাম হচ্ছে নীলা। এই নীলা বোন আমার। এই নীলা বোন আমার, কান্না করছিস কেন? নীলা কান্না করার সাথে সাথে যা বলল তা শুনে আমার কাছে মনে হলো পৃথিবীর সব ওজন আমার মাথায় গ্রাস করে নিয়েছে। মুহূর্তের ভিতর সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে আমার। নীলা বলল, আমার মা সে নাকি এই পৃথিবীতে আর নেই। এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে কিছুক্ষণ আগে। এরকম কথা শুনে পৃথিবীর কোনো সন্তানে ঠিক থাকতে পারে না। যার মা নেই সে বোঝে একজন মায়ের অপূর্ণতার অভাব। পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও মায়ের ভালোবাসা কেন সম্ভব না। আমি মায়ের সংবাদের কথা শুনে এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নীলাকে নিয়ে সোজা গাড়িতে বসি এবং ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বলি। কলেজ থেকে কিছু দূর পথ আসার পরে আমার ফোনে একটা ফোন আসে। ফোনটি আমার মামা দেয়। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মামা বলে, বাবা দরিকুল, তুমি তো তোমার মায়ের সংবাদ শুনেছ। মামা, আমায় নীলা বলছে এবং আমি এখন নীলার সাথে আসছি বাসায়। বাবা, তুমি বাসায় এই অবস্থায় আসবে না, যাতে করে বুঝতে যেন কেউ না পারে তুমি এই মন্ত্রীর ছেলে। আর এই কথাটি তোমার আব্বু আমাকে বলতে বলেছে। তুমি খুব সাধারণ মানুষের পরিবেশে আসবে। তোমার পরিচয় যেন আমরা ছাড়া এখানকার কেউ জানতে না পারে। কেন মামা, বেশি কি কোনো সমস্যা হয়েছে? শোনো দরিকুল, তোমার মা সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেনি। তাহলে কি আমার মাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে? এর পিছনে একটা কারণ ছিল। মামার কথা শুনে তো আমি পুরোই অবাক। ঠিক তখনই আব্বু আমার ফোনে ফোন দেয়। মামার ফোন কেটে আব্বুর ফোনটা ধরতেই আব্বু বলা শুরু করলো, বাবা তরিকুল, তুই তাড়াতাড়ি বাসায় আস। আমি বাসায় তাড়াতাড়ি পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে যা হয়েছে তার কি বলবো। মায়ের জানাজার নামাজ ও তার দাফন কাজ শেষ করে মায়ের রুমে ঢুকে তার ছবি নিয়ে অনেক কান্না করলাম। হঠাৎ কারো হাতের স্পর্শ আমার কাঁধে পেলাম। পিছনে তাকিয়ে দেখি আমার বাবা। দেখো বাবা, যা হবার হয়ে গেছে। এখন তোর একটা দায়িত্ব আছে তোর মায়ের প্রতি, আর সে দায়িত্ব হলো তোর মাকে যারা হত্যা করেছে তাদের উচিত শিক্ষা দেওয়া। কারা মারছে আমার মাকে বাবা? তাহলে শোন, তোর মাকে কে বা কারা হত্যা করেছে। তার নাম হলো আজমল খান। আব্বু, তুমি কি আমাদের শত্রু আজমল খানের কথা বলছো? তুমি ঠিকই ভাবছো। সে তোমার মাকে মারছে, কারণ হলো তাকে আমি ড্রাগসের ব্যবসা করতে দেইনি। তার জন্য সে এমনটা করেছে আমাদের সাথে। তোমার মনে আছে, আমি ওরে 4 মাস আগে পুলিশে দিয়েছিলাম, কিন্তু আমাদের দলের কিছু পাওয়ারফুল নেতার সাহায্যে সে ছাড়া পায়। আর কিছু নেতার ক্ষমতার অপব্যবহারের জন্য জীবন দিতে হয়েছে তোমার মায়ের। তরিকুল বাবা আমার, তুই আমার একটা ইচ্ছা পূরণ করবি বল? বাবা, করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি চাই তুমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়ে তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখিয়ে দাঁড়িয়ে কাজ করা হবে তোমার মাফিয়া টিমের প্রধান কাজ। হয়তো তুমি ভাবতেছো আমি বাবা হয়ে কেন তোমায় মাফিয়া হতে বলছি। সব পিতা মাতার ইচ্ছা থাকে তাদের সন্তান বড় কোনো অফিসার বা ভালো কোনো চাকরি করবে। আমিও সব পিতা মাতার মতোই চেয়েছিলাম। নিয়তি আমায় সে আশা পূর্ণ করতে দিল না।
আমি মন্ত্রী হয়ে এ কথা বলার কারণ হলো আমি ওরে পুলিশে দিলে আবার ও নেতাদের মাধ্যমে ছাড়া পাবে, হয়তো বা কিছুদিন জেল খেটে আবার ছাড়া পাবে। এতে করে দেশে ন্যায় বিচার পাওয়া সম্ভব না। অনেক কথা বললাম তোমায়, এখন তুমি কি আমার কথায় রাজি কিনা তা বলো। আমি রাজি বাবা। আজ রাতে তুমি আমার প্রাইভেট জেটে জাপানে চলে যাবে। বাবা বলল সেখানে তার এক জাপানি ফ্রেন্ড আছে, সেই কিনা মাফিয়া হবার জন্য, নিজের আত্মরক্ষার জন্য যে সকল ট্রেনিং দরকার তা সব আমায় শিখিয়ে দেবে। সেইখানে আমার 2 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তোমার প্রশিক্ষণের পাশাপাশি তোমার পড়াশোনা করানো হবে। আরো অনেক কথা বললো বাবা। বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম জাপানের উদ্দেশ্যে। জাপান পৌঁছে সেখানে আব্বুর ফ্রেন্ডের বাসায় পৌঁছে আব্বুকে ফোন করে জানালাম আমি যে জাপানে আসছি তা শুধুমাত্র আমার আব্বু ছাড়া আর কেউ জানে না, এমনকি আমার মামা আর আমার কলেজের মামাতো বোন নীলাও জানে না। আগামীকাল থেকে আমার নতুন জীবনের সূচনা শুরু করবে। সকালে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে খাটে বসতেই আব্বুর ফ্রেন্ড মানে আমার ট্রেনিং মাস্টার, যে আমায় ট্রেনিং এর জন্য ডেকে নিয়ে গেল। সে জাপানি ভাষায় যা যা বলল তা আমি বাংলায় বলতেছি। সে যা যা বলল তা শুনে তো আমি অবাক। আমায় নাকি 10টা ভাষা শিখতে হবে। ভাষাগুলো হলো ইংরেজি, হিন্দি, ফার্সি, জাপানিজ, উর্দু, চায়না এবং কিছু পশু পাখি সহ এমনকি মানুষের চোখের ভাষা পড়ে নিতে হবে। ঠিক তখনই আমি ট্রেনিং মাঠে দেখতে পেলাম যারা মাফিয়ার ট্রেনিং নিতে আসছে সবাই আমার চেয়ে অনেক বড়, আমি শুধু ছোট। শুরু হলো আমাদের ট্রেনিং এর কাজ। ধীরে ধীরে আমার ট্রেনিং এর চাপ বাড়তে শুরু করলো। আমাকে সবার থেকে আলাদাভাবে মাফিয়া ট্রেনিং দিতেছে স্যার। যতই সামনের দিকে এগোচ্ছে ততই আমার কঠিন কঠিন ট্রেনিং এর সম্মুখীন হতে হচ্ছে। আমাকে তেমন ভালো খাবার পর্যন্ত দেওয়া হয় না। আজ আমার এখানে আসার 6 মাস পূর্ণ হলো। এখানে আমাকে এখানকার সবাই এক নামে চেনে, দ্য মাফিয়া কিং অব তরিকুল। কেউ আমার সাথে পেরে উঠতে পারে না। আমায় আজকে থেকে কিছু বাঘ ও সিংহের সাথে পড়াশোনা করতে হবে। মানে স্যার সে আমাকে তার একটা চিড়িয়াখানায় নিয়ে আসলো। সেখান থেকে সবচেয়ে বড় বাঘ ও সিংহগুলো আমার কাছে নিয়ে আসে। আমার যে পশুর ভাষা শিক্ষা দেওয়া হয়েছে তার মাধ্যমে এদেরকে আমার মাফিয়া গ্রুপের সদস্য বানাতে হবে। এদের সংখ্যা ছিল প্রায় 200-র মতো। আমার যখন মাফিয়া ট্রেনিং শেষ হবে তখন এদেরকে আমার সাথে দিয়ে দেওয়া হবে। এভাবে চলতে থাকে আমার মাফিয়া হওয়ার ট্রেনিং। এখন আমি জাপানের সবচেয়ে বড় মাফিয়া। সবাই আমাকে জাপানের দ্য মাফিয়া কিং অফ তরিকুল নামে চেনে। আমার নাম শুনে এখানকার সকলের অবস্থা খারাপ হয়ে যায়, কেননা আমার ট্রেনিং এর পাশাপাশি জাপানের বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে দাঁড় করা আমার স্যার। সে নিজ চোখে দেখতে চেয়েছে আমি কতটুকু ট্রেনিং শিক্ষা অর্জন করতে পেরেছি। আমিও তা দেখাতে সক্ষম হয়েছি। স্যার আমার ট্যালেন্ট দেখে অনেক খুশি হয়েছে। এখানে বসে আমি এসএসসির এক্সাম দিয়েছি। আমার মাফিয়া ট্রেনিং শেষের দিকে। আর মাত্র 1 মাস আছে আমার ট্রেনিং। তারপরে শুরু হবে আমার মায়ের হত্যা করার প্রতিশোধ নেওয়ার পালা। বাংলাদেশে অনেক আগে আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছি। তাদের কাজ হলো মাফিয়ার তাণ্ডব ছাড়ানো, সবাই যাতে মাফিয়া দলের নাম শুনলে ভয় পায়। আমার প্রধান কাজ হলো দেশ থেকে মাদক নির্মূল করা, দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা। আর যারা এই কাজে বাধা দিয়ে দাঁড়াবে তাদেরকে উপরে পাঠিয়ে দেওয়া হবে। তাতে করে সে যেই হোক না কেন, মেয়েদের ইফটিজিং এর শিকার যাতে না হতে হয় সে বিষয়ে কাজ করা, গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে আমার মাফিয়া দলের কাজ। এখন আমি আমার প্রাইভেট জেটে করে দেশে ফিরতেছি। আমার সাথে আছে 100 হিংস্র বাঘ ও 100 হিংস্র সিংহ। অন্য প্রাইভেট জেটে আছে 200 কুকুর, 500 বিভিন্ন জাতীয় পাখি, 100 হায়না। এরা সবাই হচ্ছে মাফিয়া দলের ক্রু। এগুলো দেখাশোনা করার জন্য জাপান থেকে 200 লোক নিয়ে আসছি তাদের সাথে করে। সে চিরচেনার মাটিতে পা রাখলাম 2 বছর পরে। যাদের কারণে আমার মাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে, তাদের জন্য আমার দেশ ছাড়তে হয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। মনে মনে আমি এই প্রতিজ্ঞা করলাম। আমি দেশে আসার আগেই আমার লোকেরা এখানে 100% জমিতে আমার লোকদের থাকার জায়গা ও কিছু কুকুর এবং কিছু পাখি থাকার জায়গা তৈরি করে রেখেছে। জঙ্গলেও জায়গা তৈরি করে রাখছে বাকি প্রাণী ও পাখিগুলো রাখার জন্য এবং এদের দেখাশোনা করে রাখার জন্য লোকদের থাকার জন্য। আমাকে আমার লোকরা দেখা মাত্রই সবাই আমাকে ঘিরে ধরল। তাদের সাথে ছিল মেহেদি ভাই ও সজীব ভাই। তারা এতদিন সবকিছু দেখাশোনা করেছে। আমার সবচাইতে কাছের লোক হলো তারা 2জন। তারাও জাপানে আমার সাথে মাফিয়া ট্রেনিং দিয়েছে, তবে তারা 16 মাসের ট্রেনিং দিয়েছে। সবার সাথে কথা বলে সবাইকে যে যার স্থানে যেতে বললাম আমার লোকদের। আমি ও সজীব ভাই মেহেদি ভাইকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসি। বাসায় কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে আব্বু দরজাটা খুলে দিল। আব্বু আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল।
আব্বু, তুমি কি এখনো কান্না করবে নাকি আমাদেরকে ভিতরে নিয়ে যাবে? আরে আমি তো ভুলে গেছিলাম যে তোমার সাথে তোমার দলের লোকেরাও আসছে। বাসার ভিতরে প্রবেশ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। মেহেদি এবং সজীব ভাইকে কাজের লোক গেস্ট রুম দেখিয়ে দিয়েছে, তারাও ফ্রেশ হয়ে নিচে আসছে। সবাই মিলে পরবর্তী প্ল্যান কি তা নিয়ে আলোচনা করলাম। তারপরে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে চলে গেল। আমি আব্বুর রুমে গিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা বললাম, কেননা কিছুদিন আগে আমার রেজাল্ট দিয়েছে। আব্বু, আমি ভার্সিটির পাশে যে বাসাটা আছে আমাদের সেখান থেকে পড়াশোনা এবং আমার মাফিয়ার কাজ করব, কেননা আমাকে সেখানে প্রায় 4 থেকে 5 বছর থাকতে হবে। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন আমি নিজের মনের মতো ভার্সিটির পাশে বাসাটা তৈরি করা হয়। এই বাসাটা 7 তলা এবং বাসার সামনে রয়েছে একটি সিঁড়িও লিফট, পিছনেও রয়েছে একটা সিঁড়িও লিফট, সেটা কখনো কেউ ব্যবহার করে না। আব্বু, তুমি এখন সিদ্ধান্ত নিলে আমার পড়াশোনা নিয়ে? তোমার ভর্তির কাজ তা আমি অনেক আগেই ঠিক করে রাখছি। এখন তোমার কাজ হলো শুধু 2 দিন পর থেকে ভার্সিটিতে যাওয়া। আর একটা কথা, তোমার সাথে বাসায় তোমার দলের কাউকে রাখবে নাকি একাই থাকবে? আব্বু, আমি একাই থাকবো, তবে আমার সাথে 2টো কুকুর, 2টি কবুতর, টিয়া থাকবে। তুমি যা ভালো মনে করো তা করো। তোমার খাবার ওখানের বাসা তোমার দারুণ কাকা দিয়ে আসবে তোমার রুমে। আমি তাহলে আগামীকাল সকালে ওই বাসায় উঠবো। আচ্ছা, তুমি যাইও, আমি তোমার সব ব্যবস্থা করে দিতেছি। আরো কিছু কথা বলে আব্বুর রুম থেকে নিজের রুমে এসে দিলাম এক ঘুমে ফজরে আজান শুনে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে মায়ের কবরের পাশে গিয়ে মায়ের কবর জিয়ারত করে বাসায় এসে সকলকে একসাথে সকালে নাস্তা করে আব্বুর কাছে থেকে বিদায় নিয়ে ভার্সিটির পাশের বাসায় যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হলাম। বাসার সামনে গাড়ি থামিয়ে হর্ন বাজাতেই দারোয়ান কাকা এসে গেটটা খুলে দিল। দারোয়ান কাকা সে আমাকে অনেক আগে থেকে চেনে এবং এই চাকরিটাও তাকে আমি দিয়েছিলাম। কাকা আমাকে 4 তলা আমার রুমে নিয়ে গেলেন। আমি আসার আগে কাকা আমার রুমটা গুছিয়ে রাখছিল। কাকা রুম থেকে বের হতেই তাফসিরের ফোন রিসিভ করতেই, হ্যালো ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে তাফসির? তাফসির হলো আমার মাফিয়া দলের গোপন ক্রু, আরো অনেক আছে, তা পরবর্তীতে জানতে পারবেন। তাফসির যা বলল তা শুনে আমি চরম অবাক, কেননা আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি সেখানে নাকি গোপনে ড্রাগ ব্যবসা চলে। কে বা কারা তা করে আজ পর্যন্ত কেউ জানে না। তাফসির, তুই ভালো করে ভার্সিটিতে খোঁজ লাগা, এরকম জঘন্য কাজ কে বা কারা এর সাথে জড়িত আছে। বাকিটা আমি আগামীকাল ভার্সিটিতে গিয়ে দেখবো। আরো কিছু কথা বলে ওর সাথে জোশকে ফোন করে আমার জন্য দুটি করে কুকুর ও কবুতর টিয়া নিয়ে আসতে বললাম খাঁচা থেকে। কিছুক্ষণ পর জোশ আসলো ওগুলো নিয়ে। আমি জোশকে বিদায় দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ফুল হাতা ঢিলা শার্ট ও ঢিলা প্যান্ট পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। বাসার পিছনে লিফট দিয়ে নিচে নেমে হেঁটে ভার্সিটিতে গেলাম। ও, আপনারা তো বলতে ভুলে গেছি, আমি ভার্সিটিতে 1 মাস লেট করে ভর্তি হয়েছি। তার কারণটা পরেই বলবো। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে রসায়ন বিভাগের ক্লাসরুমে যাওয়ার জন্য হাঁটছি। ঠিক তখনই একটি ছেলে আমাকে পিছন থেকে ধাক্কা দেয়, আর আমি গিয়ে আমার সামনে থাকা একটা মেয়ের উপরে গিয়ে পড়ি। মেয়েটি পিছনে ঘুরিয়ে দিল, মানে ঠাস করে 2টা চর আমায় দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মেয়েটি আমাকে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই কি চোখে দেখতে পাস না নাকি সুন্দরী মেয়ে দেখলেই তাদের গায়ে পড়া এবং তাদের সাথে প্রেম করার বাহানা করিস, তাই না? এরপর মেয়েটি আমার কাছ থেকে চলে যায়। আমি পেছনে তাকিয়ে ছেলেটার চেহারাটা দেখিয়ে রাখলাম, যাতে পরে ওকে দেখলে চিনতে পারি। ছেলেটি আমার কাছে এসে বলা শুরু করলো, তুই কি এই কলেজে নতুন? আমি তাহলে শোন, আমরা যা বলবো তা শুনবি, কেমন? আমি বলে সেখান থেকে চলে আসতেই ছেলেটি পিছন থেকে আমার শার্টের কলার ধরে। আমি কোনো মতে নিজের রাগটাকে কন্ট্রোল করি। আজ ভার্সিটির প্রথম দিন, তাই ওরে কিছু বললাম না। আমি কাঁধ থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে সোজা ক্লাসরুমে চলে আসি। ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসি। পরের দিন আমি গতকালের মতো পোশাক পরে ভার্সিটিতে আসি। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতে দেখি গতকালের ছেলেটির সাথে আরো কিছু ছেলে মিলে একটা মেয়েকে টিচ করতেছে এবং মেয়েটিকে ওরা বাজে কথা বলতেছে। এইটা দেখার সাথে সাথে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল। ক্যাম্পাসে কেউ কিছু ছেলেগুলোকে বলতেছেও না, সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ছেলেটি যখন মেয়েটির শরীরে টাচ করবে ঠিক তখনই আমি ছেলেটির সামনে গিয়ে ওর হাতটা ধরে ফেলি। এরপরে একটু সব ছেলে কয়টাকে উত্তম মাধ্যম ধুলাই দেই। ছেলেগুলোকে মারতে মারতে আধমনে করে ফেলি। তারপরে ওদেরকে বলি, আর যদি কোনোদিন শুনি বা দেখি তোমরা মেয়েদের খারাপ ব্যবহার করেছ, তবে মনে রাখবি সেদিন তোদের শেষ দিন হবে। কথাটা মনে রাখিস।
ছেলেগুলো চলে যাচ্ছে, তার সামনে থেকে আমাকে বলছে, তোর সাহস থাকলে আগামীকাল ভার্সিটিতে আসিস। আমি ওদেরকে বললাম তোদের সব লোকদেরকে নিয়ে আসিস আগামীকাল। আমি ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা ক্লাসে আসি। মেয়েটিকে পিছন থেকে আমায় কয়েকবার ডাক দিল, কিন্তু আমি তাতে কোনো সাড়া দিইনি। ক্লাসে এসে সবাই কিছুক্ষণ পরে স্যার আসলেন। কিছুক্ষণ ক্লাস করানোর পরে স্যার বললেন, আমরা তো সবাই মানুষ, তাই না? সবাই একসাথে স্যারকে জি বললেন। স্যার আবার বলল, তাহলে তোমরা বলো তো মানুষ কাকে বলে? সবাই সবার মতো করে এক এক করে স্যারের প্রশ্নের উত্তর দিতেছে। ঠিক তখনই সবার চোখ গেল লাস্ট বেঞ্চে থেকে দাঁড়ানো ঢিলডাল পোশাক পরা একটি ছেলের উপর। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলাম আমি। এখন আমার পালা স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি বলা শুরু করলাম, স্যার, আল্লাহ পাক মানুষকে অনেক সম্মানিত করেছেন, সম্মানিত করে বানিয়েছেন। দুনিয়াতে বিরাট ধনী হওয়ার নাম মানুষ নয়, দুনিয়াতে বড় ডাক্তার হওয়ার নাম মানুষ নয়। মানুষের সে পশুরা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, যার প্রাণ একটা মৌমাছি, একটা বাবুই পাখি। তারা তাদের মায়ের পেট থেকে এক একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে আসে। তার প্রমাণ হলো তাদের বাসা। মৌমাছি, মৌচাক এবং বাবুই পাখির বাসা নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যাবে তারা কতটা বড় ইঞ্জিনিয়ার। যে সকল মানুষের হিংসা বিদ্বেষ নেই, তাদের আছে মানবিক মূল্যবোধ, মানবিক জ্ঞান ও বিবেক এবং চরিত্র ও সুন্দর আদর্শ ইত্যাদি ইত্যাদি। এই গুণাবলীগুলো যে মানুষগুলোর ভিতরে থাকে তাদেরকে মানুষ বলে। সবাই অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। সবাই ভাবতেছে এরকম একটা ক্ষেত ছেলে কি করে এত সুন্দর করে কথা বলতে পারে। সব ক্লাস শেষ করে বাসায় আসি। আজ একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যাই, কেননা আজ আমার গতকালের ছেলেগুলোকে আসতে বলছে। তাছাড়া ভার্সিটিতে যে ড্রাগের ব্যবসা করে তার গতকাল রাতে খোঁজ পেয়েছি। তাকে আজকে ড্রাগ বিক্রি করার সময় মজা বোঝাবো। একা একা ক্যাম্পাসের ভিতরে ঢুকে বট গাছের নিচে বসে আছি। বসে থাকার কিছুক্ষণ পরে 3টা গাড়ি আমার সামনে এসে থামে। গাড়ি থেকে বের হয়ে গতকালের ছেলেগুলো এবং ভার্সিটির বিপি আমার শার্টের কলার ধরে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে আসে। তারপরে আমায় বলে, তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস? কথাটি বলে আমাকে 2টি চড় দেয়। এর ভিতরে কোথা থেকে যেন গতকালের মেয়েটা আসে, আমার সামনে দাঁড়ায় আর বলে, ভাইয়া, ওনার ভুল হয়ে গেছে, আপনি ওনাকে মাফ করে দেন। সব দোষ আমার, ওনার কোনো দোষ নেই। এই কথা বিপি শুনে মেয়েটিকে ঠাস করে একটা চড় মারে। বিপি বলতে শুরু করলো, তোর জন্য গতকাল আমার ভাই এই ছোট লোকের হাতে মার খেয়েছে, তোকে তো আমি ছাড়বো না। বলেই আবার মেয়েটিকে ঠাস করে একটা গালে চড় মারবে, যা দেখে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি সাথে সাথে বিপির বুক বরাবর লাথি মারি। সে আমার লাথির টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। সাথে সাথে বিপির সকল লোক আমার দিকে বন্দুক তাক করে। এইটা দেখে মেয়েটি অনেক কান্নাকাটি করে। বোঝায় যেন সে তার সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে ফেলতেছে। ভার্সিটির সবাই দেখতেছে, এখনকার ঘটনা উপভোগ করতেছে, কেউ কোনো প্রতিবাদ করতেছে না। যখনই বিপি নিচ থেকে উঠে আমার দিকে বন্দুক তাক করলো, সাথে সাথে দেখতে পেল ভার্সিটির গেট দিয়ে প্রায় 200 এর চেয়েও বেশি মাফিয়া কিং এর গাড়ি ভিতরে প্রবেশ করতেছে। উপরে তাকিয়ে সকলে দেখতেছে যে 4টা মাফিয়া এবং হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার থেকে বের হলো বাংলাদেশের মাফিয়া কিং এর দলের বড় 2 মাস্তান, যারা কিনা মাফিয়া কিং অব তরিকুলের ডান হাত ও বাম হাত। এরা দুজন হলো সজীব ও মেহেদি। তাদের সাথে আছে বড় আর্ম নিয়ে দাঁড়িয়ে আছে কিছু লোক। আর গাড়ি থেকে বের হয়েছে কালো পোশাক পরা প্রায় 1000 মাফিয়া দলের গার্ড। ভার্সিটির শিক্ষক, ছাত্রছাত্রী এবং ভার্সিটির বিপি সহ সবাই অবাক। মাফিয়া দলের গার্ডদের ভয়ে সবাই নীরব দর্শকের মতো সবচেয়ে দেখছে। সবার চেহারায় অস্পষ্ট ভয়ের ছাপ দেখা যাইতেছে, শুধু একজন বাদে। সেটা হলো তরিকুলের। তার মুখে রয়েছে হাসি। সজীব এসে বিপির গালে ঠাস ঠাস করে কতগুলো চড় মারে। তোর এত বড় সাহস, তুই ওনার দিকে বন্দুক তাক করেছিস? ভাই, আপনি সামান্য একটা ক্ষেতের জন্য আমায় মারতেছেন কেন? সজীব বলা শুরু করলো সকালের উদ্দেশ্যে। আপনারা যাকে এতদিন খ্যাত ছোট লোক বলে এসছেন, সে হলো মাফিয়া কিং দলের লিডার তারিকুল ইসলাম। বিপির কথা শোনার সাথে সাথে আমার পা ধরে মাপ চাইতেছে। ভাই, আমি আপনারা চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দিন। তোদের মতো মানুষকে মাফ করলে সাধারণ মানুষ আমাকে তারা কখনো মাফ করবে না, কেননা তুই তোর লোকেরা মিলে অন্যায় করছিস, তা কখনো ক্ষমা করার মতো না। তোরা হাজারো যুবককে ড্রাগের মাধ্যমে শেষ করে দিয়েছিস। মেয়েদের সাথে যে আচরণ করিস তা কি করে ক্ষমা করে দেই? তোর ঘরেও তো বোন, মা আছে, তাহলে কেন তোরা মেয়েদের সাথে এমন করিস? তাদের ক্ষমা করে দেয়া কোনো মানে হয় না। এই কথাটি বলে কোমর থেকে বন্দুকটা বের করে ঠাস ঠাস করে কয়েকটা বুলেট ওর কপালে বরাবর মারলাম। বাকিগুলো আমি আমার গার্ডদেরকে মেরে ফেলতে বললাম। আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে সবাই চুপ হয়ে গেছে। আমি সকলের উদ্দেশ্য করে বললাম, যারা অন্যায় করবে
তাদের এমন অবস্থা করব এবং যারা এর বিরোধী করবে তার পরিণতি এর চেয়েও খারাপ হবে, তাতে সে যেই হোক না কেন। আমি কাউকেই ছাড় দেব না। কথাগুলো বলে সবাইকে যেভাবে যেভাবে আসছে সেভাবে যেভাবে চলে যেতে বললাম। আমি একটা হেলিকপ্টার নিয়ে সোজা বাসে যেতেই দেখলাম, তা দেখে তো আমি পুরো অবাক, কেননা আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে তাফসিয়া এবং নীলা। তাফসিয়া আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এই, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো কেন? তুমি 2টি বছর কোথায় ছিলে আমায় একা রেখে? আমি জাপানে ছিলাম, তা আমি কাউকে বলিনি। তোমায় ছাড়া এতদিন একা থাকতে আমার কতটা কষ্ট হয়েছে তা কি তুমি জানো? তা তুমি বুঝবে কি করে? তুমি তো আমায় একটুও ভালোবাসো না। অভিমান সুরে তাফসিয়া বলল, কে বলছে আমি তোমায় ভালোবাসি না? আমি তো তোমায় আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সত্যি তুমি আমায় অনেক ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমি বিশ্বাস করলাম তুমি আমায় অনেক ভালোবাসো। এখন তুমি প্রমিস করো আর কখনো আমায় ছেড়ে যাবে না। আমি তোমায় কথা দিলাম তাফসিয়া, আমি তোমার সব সময় আগলে রাখার চেষ্টা করব। এর ভিতরে নীলা বলে উঠল, ভাইয়া তুমি আপুকে কাছে পেয়েও আবার ভুলে গেলে? ভুল হয়ে গেছে বোন আমার, একবারের মতো করে তুই মাফ করে দে আমায়। মাফ করে দিতে পারি এক শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি। আগে কথা দাও, আমার শর্ত শুনলে পরে তোমার প্রমিস ত্যাগ করবে না তো? আচ্ছা, আমি তোর সব শর্ত রাজি, এখন বল কি কি শর্ত তোর? ভাইয়া বলে নীলা আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হয়েছে বোন আমার, তুই সব খুলে বল আমায়। তখন তাফসিয়া বলে উঠল, আমি বলতেছি ওর কথাগুলো। তারপর তাফসিয়া যা যা বলল তা শুনে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল। তাফসিয়া বলছে, নীলাকে কিছু মাফিয়া দলের ছেলেরা নাকি প্রতিদিন ডিস্টার্ব করে। ছেলেগুলো মানে প্রতিদিন অনেক বাজে কথা বলে। নীলা যখন কলেজে যাওয়া আসা করে প্রতিদিন সেই সময় পুলিশের কাছে বিচার দিলে তারা বলে ওরা মাফিয়া দলের লোক, ওদের আমরা কিছু করতে পারবো না। মাফিয়া দলের ভয়ে কেউ কোনো কথা বলে না। আমরা যতটুকু জানি যে মাফিয়া দলের লোকেরা এসব জঘন্য কাজ করে না। তুমি কিছু একটা করো তারিকুল, তোমার বোনের জন্য। তাফসিয়া এখনো জানে না ও যে মাফিয়া দলের লোকদের কথা বলছে, সেই মাফিয়া দলের লিডার আমি। আমার দলে তো এরকম লোক থাকার কথা না। তাহলে কি এরা অন্য কোনো দলের লোক হয়ে আমার দলের বদনাম ছড়াইতেছে? আমার দলের পাওয়ার দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাইতেছে? আমি কথাগুলো মনে মনে বললাম, তোমরা কোনো চিন্তা করো না, আমি আগামীকাল নীলার সাথে কলেজে যাব, তারপরে দেখবো ওরা কোন ছেলেরা ডিস্টার্ব করে আমার বোনকে। এখন কান্না করিস না, তোর কান্না দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাফসিরকে ফোন করে ছেলেগুলো সম্পর্কে জেনে নিলাম। ছেলেগুলো আমার দলের না, ওরা নাকি আফজাল খানের দলের লোক। সকালে নীলাকে নিয়ে আমি আর তাফসিয়া কলেজে যাইতেছি। ঠিক তখনই কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে অনেক বাজে বাজে কথা বলছিল। তা শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা ওদের কাছে যাই। ওদের কাছে গিয়ে দিলাম একটা নাক বরাবর ঘষি। যেটাকে মারছি সেটা হলো বাকিগুলোর লিডার। ওদের ভিতর থেকে একজন বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাদের বসকে মারছিস? ওই তোরা শালার ধর। ওরা যখন আমার কাছে আসতে যাবে তার আগে সবগুলোকে ধরে আমি মারতে শুরু করে দিলাম। কিছুক্ষণ মারা পরেই ছেড়ে দিলাম ওদের। বকারেদের ভিতরে একজন বলছে, তুই কাদের গায়ে হাত তুলছো তা তো জানো না? তুই 20 মিনিট এখানে। আমি এখানে আছি, আর তুই তোর কোন ভাবকে নিয়ে আসবি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমি নীলাকে নিয়ে কলেজের ভিতরে গিয়ে ওর ক্লাসরুমে দিয়ে আসতেই কেউ আমার পিছন থেকে বস বলে ডাক দেয়। আমি পিছনে ঘুরে তাকাতেই তো অবাক, তাফসির আমায় ডাক দিছে। তাফসির, তুই হঠাৎ এখানে কি করছিস? ভাই আমি এখানে ছদ্মবেশ নিয়ে আসছি, আমাকে কেউ চিনতে পারবে না। তা না হয় বুঝলাম, এখানে আসছোস কিসের জন্য সেটা তো বল। ভাই আপনি যাতে মারছেন তাদের ভেতরে আফজাল খানের ছেলেও ছিল। তুই শিওর যে তার ভিতরে আফজাল খানের ছেলে ছিল? জি আমি শিওর ভাই। আর ওর সাথে এখানে ওর বাবা আফজাল খান সহ তার দলবল নিয়ে আসতেছে। আসতে দে, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। তুই মেহেদি এবং সজীব ভাইকে ফোন দিয়ে আমার লোকদের সাথে এক করে নিয়ে আসতে বল। এখানকার সব জায়গায় ঘেরাও করে দিতে বল, যাতে কেউ বুঝতে না পারে তারা আমার লোক। আমি এবং তাফসিয়া কলেজের বাইরে 2টা চেয়ারে বসে আছি। কিছুক্ষণ পর কতগুলো গাড়ি চলে আসলো, কলেজের ভিতরে প্রবেশ করলো। তখন আমার ফোনে আমার একটা ক্রু বলছে, ভাই ওরা এখন কলেজে গিয়ে আপনার বোন নীলাকে তুলে নিয়ে যাবে, আর আপনাকে মেরে ফেলার জন্য কিছু পুলিশ প্রশাসনের লোক আসছে, যাতে তাদের কোনো সমস্যা না হয়। আপনার মায়ের হত্যাকারীগুলো সবাই আসছে, আর আপনার কথা মতো আমি আপনার গোপন মাফিয়া লোকদের ওদের লোকের সাথে মিশিয়ে দিয়েছি। ওরা কখনো আমাদের লোকদের চিনতেই পারবে না। আচ্ছা ঠিক আছে,
তবে তোরা সবাই সতর্ক থাকিস। আমি আর তাপসিয়া কলেজের ভিতরে প্রবেশ করতেই দেখি আফজাল খানের সামনে একটা ছেলে নীলার হাত ধরে অনেক বাজে বাজে কথা বলতেছে আর আমার কথা জিজ্ঞাসা করতেছে, কিন্তু নীলা আমার কথা বলতেছে না। এখন পর্যন্ত নীলা এবং তাপসিয়া তারা দুজনে কেউ আমার পরিচয় জানে না, আমি যে বর্তমান আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আমি ওদের কাছে যাওয়ার আগেই নীলার হাত ধরে যে ছেলেটি আমার কাছে আফজাল খানকে আব্বু বলে ডাক দিয়ে বলে, আব্বু শালি তো মুখ খুলতেছে না। আফজাল খান বলল তার ছেলেকে। তুই মেয়েটাকে কয়েকটা চর মার, যাতেও মুখ খুলে। এর ভিতরে আমার ফোনে আব্বু ফোন দিয়েছে। ফোন দিয়েই কড়া ভাষায় আমায় বলল, আফজাল খানের মতো বাজে মানুষের চিহ্ন বাংলাদেশে না থাকে, আর নীলা এবং তাসফিয়াকে তোমার মিশন শেষ করে আমার কাছে নিয়ে এসো, কেমন? ওকে আব্বু, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। আমি ফোনে আব্বুর সাথে কথা বলার পর নীলার দিকে তাকাতে ওর চোখে পানি দেখতেছি। এর মানে ওরা আমার কলেজের বোনের গায়ে হাত তুলেছে। আমি ওদের একটাকেও জীবিত রাখবো না। আমি আমার লোকদেরকে ফোন করে অ্যালার্ট থাকতে বলি। আমি সামনে হাঁটতেছি আর পেছনে তাপসিয়া আসতেছে। আমি সোজা আফজাল খানের সামনে দাঁড়ালাম। আব্বু এই শালার পুত আমারে আস মারছে। আমি ওরে বললাম, তুই নীলাকে ছেড়ে দে। ও বলল, যদি ছেড়ে না দেই তাহলে আজ তোর জীবনের শেষ দিন। ছেলেটা আমায় বলল, তোর এত বড় সাহস, তুই আফজাল খানের ছেলেকে হুমকি দিস? দেখ তোর বোনকে আরো কয়টা চর দেই, পারলে তুই ঠেকা। ও যখনই নীলাকে আবার চর মারার জন্য হাত উঠায় তখনই আমি আমার কোমর থেকে বন্দুকটা বের করে ওর কপাল বরাবর ঠাস ঠাস করে 2টা বুলেট মারি। সাথে সাথে ওর নিতর দেহটা মাটিতে পড়ে যায়। এটা দেখে সবাই অবাক চোখে আমার দিকে চেয়ে আসে। সবাই ভাবতেছে এমন একটা ছেলের হাতে কি করে বন্দুক হতে পারে, তাহলে ওর আসল পরিচয় কি? নীলা এবং তাফসিয়ার মনেও এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আফজাল খান আমার শার্টের কলার ধরে বলে, শহরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছেলেকে হত্যা করেছস? তুই তো আমার সাহস দেখিসনি এখন পর্যন্ত। তোর ছেলেকে যেমন মারছি ঠিক তেমনই তোকে মারবো, তবে তোকে মারবো অনেক যন্ত্রণা দিয়ে। আমি এই কথা বলার সাথে সাথে আফজাল খান আমার নাক বরাবর একটা ঘুষি মারে। তার ঘুষির জন্য আমার নাক দিয়ে কিছু রক্ত বের হয়, যা দেখে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি আফজাল খানের বুক বরাবর একটা লাথি মারি। আমার লাথির টাল সামলাতে না পেরে আফজাল খান মাটিতে পড়ে যায়। সে মাটি থেকে উঠে তার লোকদের আমার দিকে বন্দুক তাক করতে বলে। আমার দিকে তার লোকেরা বন্দুক তাক করার সাথে সাথে আমার লোকেরা ওদের সবগুলোকে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। সব ঘটনার পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আফজাল খান। সে তো একটার পর একটা ঘটনা বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আফজাল খান আমার দিকে বন্দুক তাক করে আমাকে বলতেছে, কি পরিচয় তোর? সামান্য একটি খেত ছেলে হয়ে কি করে এসব করছিস? এর ভিতরে কেউ একজন বলতেছে, ওনার পরিচয়টা কি জানা খুবই প্রয়োজন? কিছুক্ষণ পরে এমনিতেই উনি নিজে তার পরিচয় দিবে। তার পরিচয় জানার জন্য এত ছাগলের মতো ব্যয় না করে নিজে চিন্তা কর। কথাগুলো পিছন থেকে এতক্ষণ তাফসির বলেছে। আমার চিন্তা না করে তোদের চিন্তা কর, শহরের বাচ্চা। আফজাল খান আমাদেরকে বলল। এই কথা বলে পুলিশ অফিসারকে আমাদের অ্যারেস্ট করতে বলল। আমাদের কাছে পুলিশ অফিসার আসার সাথে সাথে কিছু পুলিশের গাড়ি কলেজের ভিতরে প্রবেশ করলো। পুলিশের গাড়িগুলো সোজা আমাদের কাছে এসে থামলো। পুলিশের গাড়ি থেকে যে বের হয়েছে তাকে দেখে এখানকার সবাই অবাক। গাড়ি থেকে যে বের হয়েছে সে হলো সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের প্রধান। সবাই আজ কিছুক্ষণ পরপর বড় ধরনের শক খাইতেছে। কি হচ্ছে বা কি হতে যাচ্ছে এখানে তা কেউ এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না। কেননা সবাই বলতেছে সামান্য একটা খেত ছেলে এত শক্ত বা ক্ষমতা পেল কোথায়? পুলিশ প্রধান এসে এখানকার সকল পুলিশকে থামিয়ে দিল। তারপরে আমার সাথে কিছু কথা বলে সে এখান থেকে চলে গেল আমার থেকে বিদায় নিয়ে। আমি আফজাল খানকে বলা শুরু করলাম, তোর তো সব লোক শেষ, আশা ভরসাও, এর মানে তোর সব শেষ। এখন কি করবি বল? তোর সাহস থাকলে তোর আসল পরিচয়টা বল। আমার আসল পরিচয় জানলে তো তুই আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবি না। আমি বেঁচে থাকি বা আর গিয়ে না থাকি তা পরে জানা যাবে, আগে এখন তোর পরিচয়টা বল। ঠিক তখনই কি একজন পিছন থেকে বলে ওঠে, ওর পরিচয়টা কি তোর খুবই জানা প্রয়োজন? আমি পিছনে তাকিয়ে দেখি আমার আব্বু, আমার মামা এবং শাহজাহান আঙ্কেল। আপনারা শাহজাহান আঙ্কেলকে কেউ চিনতে পারছেন না, তাই না? তিনি এবং আমার আব্বু, তারা দুজন হলো বেস্ট ফ্রেন্ড। আফজাল খান আমার আব্বুকে দেখে চরম অবাক। শোন আফজাল, তুই এতক্ষণ যার পরিচয় জানতে চাইছো সে হলো আমার ছেলে, যাকে তুই গত 2.5 বছর আগে মাতৃহারা করছো। তাকে তুই তার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করছো। তার মায়ের মতো যে আরো কত শিশুদের মাতৃহারা করছো
কারো সন্তান তাদের পিতা মাতার কোল খালি করছো, কত মেয়েদের ইজ্জত লুটে নিয়েছো, কত যুবক ছেলেদের মাদকের মাধ্যমে শেষ করে দিয়েছো। আজ তার উচিত শিক্ষা তোরে দেওয়া হবে। তুই তোর এই খ্যাত ছোটলোক ছেলেটির আরেকটি পরিচয় শুনলে নিজে ঠিক থাকতে পারবি তো? ও হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যাকে আজ পর্যন্ত বড় ধরনের এবং সাধারণ মানুষ তারা তেমন কেউ চেনে না। এতদিন সবার কাছ থেকে মুখোশের আড়ালে ছিল শুধু তোর জন্য। আজ তোকে কোনো নেতা এবং কোনো মন্ত্রী বাঁচাতে পারবে না। আজ তোর জীবনের শেষ দিন। এতক্ষণ এই কথাগুলো আব্বু আফজাল খানকে বলছে। তরিকুল, তুই ওরে মেরে ফেল, আর ওরে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। আব্বু আমাকে বলল আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমার বন্ধুকে বুলেট আফজাল খানের শরীরটাকে ছাড়খাড় করে দিচ্ছে। যদিও আমার এবং আব্বুর কাছে অনেকবার ক্ষমা চাইছে, কিন্তু আমি ওর কথা থেকে কোনো কান না দিয়ে ওকে শেষ করে দেই। আজ আমি অনেক হ্যাপি, কারণ আজ আমি আমার মায়ের হত্যার বদলা নিতে পারছি। এমন সময় তাপসি আমার কাছে এসে যা করলো তা দেখে আমি তো রীতিমতো অবাক। কেননা তাপসিয়া সবার সামনে আমাকে জড়িয়ে ধরে আমার আব্বুকে বলতেছে, চাচু ও থুক্কু, আব্বু তুমি তোমার ছেলেকে আজকে আমাকে বিবাহ করতে বলো। এই মেয়ের কি লজ্জা শরম বলতে কিছু নেই? নিজের বাবাও আমার বাবার সামনে নিজের বিবাহের কথা বলতেছে, একটু লজ্জা করলো না? আমার বাবা এবং তাফসিয়ার বাবা আমাদের বিয়েতে রাজি হয়ে গেল। আমি আব্বুকে বললাম আমি এখন বিয়েটি করতে পারবো না। এই কথাটি বলে ওখান থেকে আমি চলে আসি আমার আড্ডাখানায় আসতে সজীব ভাই বললেন, আমাদের নাকি লন্ডন যেতে হবে। আমি বললাম লন্ডনে এখন কেন যেতে হবে? ভাই, লন্ডন থেকে আমাদের মাফিয়া ক্রু ফোন দিয়েছে, ওখানে নাকি সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, আমরা তাহলে আজ রাতেই রওনা দিব লন্ডনের উদ্দেশ্যে। সকল মাফিয়া ক্রুদের বলে দিন। এর ভিতরে আমার ফোনে একটা SMS আসে, তা দেখে আমি একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসি। রাতে লন্ডনে আমি মেহেদি, সজীব ভাই এবং আরো কিছু গার্ড নিয়ে আসি। এখানে এসেই তো আমি অবাক, কেননা আমার সামনে বসে আছে আমার পুরনো শত্রু ফারাবি। ওয়েলকাম মাফিয়া কিং তরিকুল ইসলাম, আপনার অপেক্ষায় ছিলাম এতদিন আমি। আপনাকে তো আর এমনি ভাবে ডাকলে আসতেন না। তুই শেষ পর্যন্ত আমার লোকদের আটকে রাখছস, এত বড় সাহস! এখন দেখ তোর অবস্থা কি করি। বলার সাথে সাথে আমি আমার বন্দুক বের করে ঠাস ঠাস করে কয়েকটা বুলেট ওর বুকে মারলাম। ফারাবি মুহূর্তের ভিতরে শেষ। ফারাবির বাকি লোকগুলো আমার লোকেরা মেরে ফেলছে, কেননা এখানে আসার আগে আমি প্ল্যান করি, তারপর আমি এখানে আসি। আমি এখানকার সকল মাফিয়ার লোকদের সাথে একটা মিটিং করে সকালে প্রাইভেট জেটে করে দেশে আসি। এয়ারপোর্ট থেকে আমার গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। কিছু দূরে আসতেই আমার গাড়ির উপর কেউ হামলা করে। আমার সামনে ছিল দুটি গাড়ি এবং পিছনে ছিল দুটি গাড়ি। আমার পিছনে গাড়ি মেহেদি এবং সজীব ভাই ছিল। শত্রুপক্ষ আমাদের উপর তুমুলভাবে হামলা করে। তারা উপর থেকে দুটো হেলিকপ্টার দিয়ে হামলা করে, যার ফলে আমার লোক কম থাকায় তাদের সাথে পেরে উঠতে পারিনি। একসময় আমার সকল লোক এক এক করে মারা যায়। কিছুক্ষণের ভিতর আমার গাড়িটা তারা বোমা দিয়ে উড়িয়ে দেয়। কেউ একজন সেখান থেকে পৈশাচিক হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। সারা দেশের মানুষ জানতে পেরেছে যে তরিকুল সহ তার দলের 2 বাঘ মৃত্যুবরণ করেছে শত্রুদের গুলিতে। তার সাথে মাফিয়া দলের কিছু গার্ডও মারা গেছে। তবে সকলের লাশ খুঁজে পাওয়া গেলেও এখন পর্যন্ত মাফিয়া কিং তরিকুলের লাশ খুঁজে পাওয়া যায়নি। সবার ধারণা করেছে তার লাশ বোমার সাথে পুরো ছাই হয়ে গেছে। তরিকুলের বাবা সে ছেলের মৃত্যুর সংবাদ শুনে একদম ভেঙে পড়েছে। তাপসি তরিকুলের মৃত্যুর সংবাদ শুনে একদম পাগলের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে। ঠিকমতো সে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে না। তরিকুলের মৃত্যুর 2 মাস পর থেকে মাফিয়া দল তরিকুলের আব্বু এবং তাপসিয়া দেখাশোনা করতেছে। এখন সবাই তাপসিয়াকে লেডি মাফিয়া বলে সবাই চেনে। তার চেয়ে আরেকটা বিরোধী দল তৈরি হয়েছে, সেটার দায়িত্ব নিয়েছে ওদের বস গোপনে। হঠাৎ তরিকুলের জ্ঞান ফিরতে দেখতে পায় ওর মাফিয়া দলের গোপন ক্রুদের লিডার আবিরকে। আবির তরিকুলের জ্ঞান ফিরা দেখেই তরিকুলকে বলে, বস, আপনার জ্ঞান ফিরেছে তাহলে প্রায় 2 বছর পরে। তরিকুল আবিরকে বলল, আবির তুই কি বলছিস এসব? যে আমার প্রায় 2 বছর পরে জ্ঞান ফিরেছে? আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না। আবির বলা শুরু করলো প্রায় 2 বছর আগে সেই দিনে তরিকুলের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। ভাই, আপনি সেদিন যখন সবাইকে নিয়ে বাসায় ফিরেন তখন আপনার শত্রুরা আপনার উপর আক্রমণ। পরে আমি যখন আপনার মৃত্যুর কথা শুনে ঘটনাস্থলে আসছিলাম, ঠিক তখনই তাসফির আমায় ফোন দিয়ে বলে সেখানে সবার লাশ পাওয়া গেল, আপনার লাশ পাওয়া যায়নি।
তখন আমি আপনার বাসায় গিয়ে আপনার প্রিয় কুকুর টম এবং কিংকে ঘটনাস্থলে নিয়ে আসি। ওদের মাধ্যমে আমি আপনার খোঁজ করাই। কিছুক্ষণ পরে টম এবং কিং আপনাকে বড় একটা ঝোপের ভিতরে পায়, লতাপাতার উপরে। তারপর আমি সেখানে গিয়ে আপনার পালস চেক করে দেখি যে আপনি তখনও জীবিত আছেন। তারপর আমি গোপনে আপনাকে এবং আপনার টম ও কিংকে সেখান থেকে নিয়ে আসি আমার বাসায়। সেখান থেকে আমার প্রাইভেট জেটে করে আপনাকে এবং টম ও কিংকে নিয়ে আসি আমেরিকায়। আবির, তুই যা করলি আমার জন্য, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কি যে বলো না ভাই, আপনি আমার জন্য যা করেছেন তার কিছুই তো আমি করিনি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আপনি আমার পড়াশোনার সমস্ত খরচ দিয়েছেন। আপনি যখন বিদেশে মাফিয়া ট্রেনিং নিতে আসেন তখন আপনার বাবা আমার সমস্ত পড়ালেখার খরচ দিয়েছে। আমাকে ডাক্তার পর্যন্ত আপনি বানিয়েছেন। তারপরে আপনি আপনার মাফিয়া হাসপাতালের পার্সোনাল ডক্টর হিসেবে রাখছেন। আমাকে বানিয়েছেন মাফিয়া দলের গোপন ক্লুদের প্রধান। আমি তো ভাই আপনার জন্য এই সামান্য এইটুকু করলাম। এটা তো এমনিতেই আমার দায়িত্ব ছিল আপনার প্রতি। আমি আবিরের কথা শুনে যে কি বলবো তা খুঁজে পাচ্ছি না। আবির আমার হাত পা নাড়াতে পারছি না কেন? আমি সবসময় যে খাবারগুলো খাই তা কি আমার অসুস্থ সময় তুই আমাকে খাওয়াস নাই? ভাই খাওয়াইছি তো, আপনি এতদিন বিছানায় ছিলেন তাই একটু প্রবলেম দেখা দিচ্ছে। আসলে আমার ট্রেনিং এর সময় আমার স্যার এবং কিছু খাবার প্রতিদিন আমায় খাওয়াতো, যা খেলে শরীর কখনো দুর্বল হবে না, শরীরে শক্তি তৈরি হয়, বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে। আমি ডাক্তারকে ডেকে আনতেছি ভাই, আপনি একটু অপেক্ষা করেন। তারপর আবির যে ডাক্তারকে নিয়ে আসলো তাকে দেখে আমি তো পুরো রীতিমতো অবাক। আবির যাকে নিয়ে আসে সে হলো আমার ছোট চাচু। আমি যখন 7ম শ্রেণীতে পড়ি তখন আমার আব্বুর সাথে রাগ করে চাচু আমেরিকা চলে আসে। তারপর থেকে আর চাচুর সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এর ভিতরে আবির বলা শুরু করলো, ভাই ডাক্তার নিয়ে আসছি আপনার জন্য। ডক্টর আমায় চেক করে কিছুক্ষণ নার্সদের মাধ্যমে মালিশ করলো। কিছুক্ষণ পরে আমি নিজে উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরে এখন আমি মোটামুটি হাঁটতে পারি। কিছুক্ষণ পরে আবিরের ফোনে একটা ফোন আসে। ফোন আসার পরেও কথা বলার পর থেকে ওকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা আবির, আমার আব্বু এবং তাফসির কেমন আছে? ভাই ভাবি সে এখন মাফিয়া দল পরিচালনা করে আপনার খুনের বদলা নেওয়ার জন্য। তবে তারা আজ পর্যন্ত খুনিকে খুঁজে বের করতে পারেনি। তারা শুধু এতটুকু জানে যে আপনার খুনের পিছনে যার হাত আছে সে একজন মেয়ে মানুষ। বুঝলাম। আর আপনার আব্বু সে রাজনীতি করে, আপনাদের ব্যবসা তাসফিয়া দেখাশোনা করে। আপার আব্বু আপনার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে অনেক ভেঙে পড়েন। আবির, কিছুক্ষণ আগে তো তোকে কে ফোন করেছিল? ভাই তাফসির ফোন দিছিল। কেন ফোন দিছিল? ভাই কথাটা যে কি করে বলি। তুই নির্ভয়ে বল, তাফসির তোকে কি বলছে? ভাই ভাবির উপর সেই মেয়েটি হামলা করেছে, যার ফলে ভাবির বাম হাতে বুলেট লাগে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। অন্যদিকে আপনার আব্বুর শরীরের অবস্থা ভালো না ভাবির এই সংবাদ শোনার পর থেকে। আচ্ছা আবির, আমি যে বেঁচে আছি তাকে তুই ছাড়া আর কেউ জানে? ভাই আমি ছাড়া আর আপনার কুকুর দুটি ছাড়া আমাদের চেনা জানা আর কেউ নেই আপনার কথা জানে না। খুব ভালো কাজ করছিস তুই, আমার কাজটা আরো সহজ করে দিছিস তুই। ডাক্তারের টাকাগুলো সব দিয়ে দে, আর আমার আজকেই ঢাকা ফিরতে হবে। তবে কেউ আর জানবে না, আমায় চিনবেও না, কেননা এখন আমার মুখে দাড়ি অনেক বড় হয়ে গেছে, চেহারা আগের থেকে অনেক আলাদা দেখতে। মোট কথা আমি দেশে গেলে কেউ এখন আমাকে চিনতেই পারবে না। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমার চাচ্চুর সাথে দেখা হওয়ার পরেও কেন আমার পরিচয় দিলাম না। আসলে তাকে আমি আমার আব্বুর জন্য সারপ্রাইজ হিসেবে রেখে গেলাম। এখন শুধু আমার একটাই কাজ, আর সেটা হলো যারা আমাকে হত্যা করতে চেয়েছে তাদের সবাইকে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া। আবির, আমরা আজ রাতে রওনা দিব দেশের উদ্দেশ্যে। তুই তাড়াতাড়ি যাওয়ার জন্য সে ব্যবস্থা কর। কিছুক্ষণ আগে আমি আর আবির নিজ দেশে পৌঁছে গেলাম। আজ থেকে শুরু হবে শেষ হয়ে যাওয়া গল্পের পূর্ণ শুরু। আবির, আমাদের জন্য আলাদা আলাদা একটা বাসা রাখতে বলেছিলাম তোকে, তাকে তুই রাখছিস? জি ভাই, আপনার কথা মতো আমি সব ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখছি। তাহলে এখন বাসায় চল। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। আমি আবিরের কাছ থেকে তাফসিয়ার বর্তমান ফোন নাম্বারটা নিলাম। আবির, আমার উপর যে মেয়ে অ্যাটাক করেছিল তার নাম কি? কি বলেন ভাই, আমি তার নাম জানবো কি করে? আবির, তুই দেখি মিথ্যা বলতে শিখে গেছিস। তাড়াতাড়ি বল মেয়েটির নাম। আর আমি জানি একজন মাফিয়ার প্রধান ক্রু হচ্ছে, তার মাফিয়ার বসের মৃত্যুর প্রধান লোককে খুঁজে বের করতে 1 ঘন্টা বেশি লাগার কথা না। আর তুই কিনা বলছিস জানিস না? ভাই ভুল হয়ে গেছে, আমি আপনাকে এত তাড়াতাড়ি বলতে চাইনি। আর কারণ হলো এদিকে আপনার আব্বু অসুস্থ, অন্যদিকে ভাবি সে হসপিটালে। তাই এখন আপাতত এসব খুন খারাপের ভিতরে না জড়ানোই ভালো। তাফসির উপর কারা হামলা করেছে তাদের তালিকা আমি 10 মিনিটের ভিতরে চাই। আমি যে বেঁচে আছি এবং এখন যে আমি দেশে ফিরে এসেছি এটা যেন কেউ জানতে না পারে। জি ভাই। আবির আমায় কিছুক্ষণ পর যাদের নামের তালিকা দিল তা দেখে মুচকে একটা হাসি দিয়ে রুম থেকে বের হলাম। রাত প্রায় 10টা বাজে।
তরিকুল রুম থেকে কালো কোট, মুখে কালো মাস্ক এবং পরনে টাইট ছিঁড়া প্যান্ট নির্জন এক রাস্তা দিয়ে একটি গাড়ি তার আপন গতিতে চলতেছে। হঠাৎ করে গাড়ির ভেতরে থাকা লোকজন গাড়ির ভিতরে আলোতে একজন মানুষকে রাস্তার মাঝখানে বাইক দাঁড় করিয়ে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছে আর ধোঁয়ার উপর উড়াচ্ছে। গাড়ির ভেতরে লোকগুলো অনেকবার গাড়ি হর্ন বাজিয়েছে, কিন্তু রাস্তার বাইক দাঁড়িয়ে থাকা লোকটি গাড়ি সরাচ্ছে না। গাড়ির ভিতরে লোকগুলো বের হয়ে দেখে বাইক নিয়ে যে দাঁড়িয়ে আছে তার শরীরের সমস্ত পোশাক একদম কালো। লোকটার চোখ দেখে বোঝা যায় এ ব্যক্তি হয়তো এখন যে কোনো সময় কোনো বড় কিছু করতে পারে। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছিল। কালো পোশাক পরা লোকটি বলা শুরু করলো, তোদেরকে তাফসিয়াকে মারার জন্য কে বলেছে? লোকগুলো ভয় পেয়ে বলল, তোরা চিনিস না, তাহলে তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। একথা বলার সাথে সাথে এদের ভিতরে একজন যার নাম বলল, তার নাম শুনে কালো পোশাক পরা মানুষটি অবাক হয়ে গেল। তাহলে তোদেরও মরতে হবে। তোদের বাঁচিয়ে রাখলে হয়তো আবার কোনো নিরীহ মানুষের তোরা জীবন নিবি, তার চেয়ে একটু তোরা উপরে চলে। এই কথা বলার সাথে সাথে সবগুলোর বুকে গুলি করতে যাবে, ঠিক তখনই একজন বলে ওঠে, কে তুই? তোর নাম কি? তোরা কখনো মাফিয়া কিং তরিকুলের নাম শুনছস? তোরে তো আমাদের বস প্রায় 2 বছর আগে মেরে ফেলেছে। সে বেঁচে থাকে কি করে? এক কথা তোদের না জানলেও চলবে, তবে শুনে রাখ, তোদের বসের সময় বেশি দিন নেই। একথা বলে ঠাস ঠাস করে কয়েকটা গুলি সবার বুকে চালিয়ে দিল মাফিয়া কিং। পরের দিন টিভিতে সংবাদ প্রচার হচ্ছে গতকালের লাশগুলো নিয়ে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, সবে তো মাত্র শুরু, এখন থেকে শুরু হবে তোদের জীবনের নতুন এক কালো অধ্যায়। আমি তাফসিয়াকে দেখার জন্য হসপিটালে চলে যাই। সেইখানে গিয়ে দেখতে পেলাম মাফিয়া দলের কুকিরা কোনো এক অপরিচিত মানুষের তাফসিয়ার রুমে ঢুকতে দিচ্ছে না। আমি তাফসিয়ার রুমের সামনে দাঁড়িয়ে তাফসিয়াকে যখন ফোন দিতে যাব, ঠিক তখনই আমার নজর গেল তাফসিয়ার একজন গার্ডের হাতের উপর। কেননা যার নাম মাফিয়া দলের সদস্য হয়েছে, তাদের বাম হাতে আমি মাফিয়া টেটু লাগিয়ে দিয়েছি। আমার লোকদের মাধ্যমে আর এই গার্ডের কোনো হাতেই টেটু নেই। আমি তাফসিয়াকে ফোন না দিয়ে আবিরকে ছেলেটির 1 কপি ছবি এবং কিছু তথ্য ওর ফোনে SMS করে দিলাম। কিছুক্ষণ পর তাফসির এসে ছেলেটিকে নিয়ে গেল এবং আমাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিল। যদিও এখন পর্যন্ত আমার পরিচয় ওরা কেউ জানে না, তাহলে কেন আমায় ভিতরে ঢুকতে দিল? হয়তো আপনারা এই কথাটি ভাবতেছেন। আসলে আমি যখন আবিরকে ফোনে SMS করি, তখন আবিরকে বলি আমার জন্য ভিতরে ঢুকতে দেয়। আমি আবিরের খুব কাছের লোক। আমাকে আবির তাফসিয়াকে দেখতে পাঠিয়েছে। আমি ভিতরে গিয়ে যা দেখলাম তা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কেননা আমি যা দেখলাম তা আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর চেহারার মানুষ ছিল, আর আজ তাকে দেখলেই চিনে যাচ্ছে না। খুব কষ্টের ভিতরেই তাফসিয়া আমায় দেখে আমার দিকে একদিনে কিছুক্ষণ চেয়ে থাকে। আমায় বলতেছে, আপনি কে? ওর কথা শুনে আমার চোখ থেকে কিছু নোনা পানি গড়িয়ে পড়লো। আজ কতটা দিন পরে কাছের মানুষটিকে দেখতে পেলাম। না, আমি আমার এই অনিশ্চিত জীবনে কাউকে জড়াতে চাই না, কিন্তু জড়িয়ে তো পারতেছি না। কেননা তাফসিয়া তো আমার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাকে যারা হত্যা করে চেয়েছিল তাদের খুঁজছে। ওকে বলে দেওয়া উচিত যে আমি বেঁচে আছি। এসব কথা ভাবছি, এর ভিতরে তাফসিয়া আবার আমাকে বলে উঠল, কি হলো বলছেন না কেন? কে আপনি? আমি তাফসিয়ার কাছে গিয়ে ওর হাত জড়িয়ে ধরে বললাম, আমায় চিনতে পারছো না তাফসিয়া? আমি তোমার ভালোবাসার মানুষ, যার জন্য তুমি নিজের জীবন বাজি রেখে আজ এই অন্ধকার পথে পা বাড়িয়েছ। তারিকুল, তুমি বেঁচে আছো? একথা বলেই তাফসিয়া আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে তাফসিয়া আমায় বলল, তুমি কিভাবে বেঁচে ফিরলে? তারপরে আমি তাফসিয়াকে সব খুলে বললাম, যা আপনাদের আগের পর্বে বলেছি। তাফসিয়া, আমি যে বেঁচে আছি তা যেন তুমি ছাড়া কেউ জানতে না পারে। আমার কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো সম্পূর্ণ করা হলে তারপরে আমি প্রকাশ্যে আসব। তার আগে না। আমি তাফসিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসি। রাতে আবার সেই কালো পোশাক পরে বের হয়ে বাসা থেকে। রাত প্রায় 12টা বাজে। নির্জন এক রাস্তা ধরে আনা হয়েছে আমাকে। যে মেয়ে হত্যা করেছিল তার ডান হাত নেহালকে। সেদিন নেহালা আমার সবচেয়ে কাছের মানুষ। সজীব এবং মেহেদি গাড়িতে বোমা মেরে তাদের হত্যা করে। নেহালকে যখন আমার সামনে রাখা হয়, তখন নেহাল বলে, কে তুই, আর কেন তুই আমার ধরে এনেছিস? তুই জানিস আমি কে? তুই হলি আফজাল খানের মেয়ে ইরা চামচা, মানে ইরার ডান হাত। তুই আমার সম্পর্কে জেনেও এখানে ধরে এনেছিস? কুত্তার বাচ্চা, এত বড় সাহস তোর! আমার বস যদি একবার জানতে পারে তোরা আমার এখানেই ধরে এনেছিস, তাহলে তোদের অবস্থায় কি যে করবে সে তোরা কল্পনা করতে পারবি না। তাই নাকি? তাহলে তোর বসকে তোর খবরটা তো দে। আবির, আমার ব্যাগ আনছো? জি ভাই, আনছি।
তাহলে দাঁড়িয়ে না থেকে ব্যাগটা দে আমায়। ব্যাগ থেকে কার্টিন প্লাস মরিচের গুঁড়া, তরল পদার্থ, বরফ ইত্যাদি ইত্যাদি বের করলাম। আমার কাছে এগুলো দেখে নেহাল ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কোনো লাভ নেই রে, তোকে এখন নির্মমভাবে হত্যা করব। তুই আমার সবচেয়ে কাছের মানুষকে হত্যা করছস, তোকে বাঁচিয়ে রাখলে তারা আমায় ক্ষমা করবে না। এই কথা বলে কাটিং প্লাস দিয়ে প্রথমে ওর হাতের আঙ্গুলে একটা পর একটা কাটলাম, আর তাতে মরিচগুলো দিলাম, আর ওর বসকে কোথায় পাবো তা জিজ্ঞেস করলাম। নেহাল প্রচন্ড চিৎকার করতেছে, কিন্তু ওর চিৎকার শোনার মতো কেউ নেই। তারপরেও ওর বসের ঠিকানা বলতেছে না। এরপরে আমি ওর পায়ের কিছু আঙ্গুল কেটে তাতে তরল পদার্থ দিলাম। নেহালের কান্নার বেগ এখন আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। এখনো সময় আছে, বল তোর লেডি বসের ঠিকানা কোথায়? আমি মরে গেলেও বলবো না। তুই বলবি, তোর গার বলবে। দেখ এখন কি করি তোর অবস্থা। আবির, আমার সিজার ব্লেডটা দে তো। আবির সিজার ব্লেড দেওয়ার পরে আমি ওর বুক বরাবর ব্লেড দিয়ে দিলাম 2টা টান। তারপর বুকে কাটা কাটা জায়গায় মরিচ গুঁড়া এবং তরল পদার্থ একসাথে দিলাম। এখনো বলবি না বল? ভাই ভাই বলতেছি, আমায় একটু বরফ দেন। আবির, ওর কাটা জায়গাগুলোতে বরফ লাগিয়ে দে। এখন বল তোর বস কোথায় থাকে, কেননা আমি আজ পর্যন্ত ইরাকে দেখিনি। আর ও কোথায় থাকে তাও অনেক জানার চেষ্টা করছি, কিন্তু তা আজ পর্যন্ত জানতে পারিনি। তাই ওকে ধরে ওর বসের ঠিকানা জানার জন্য এত কষ্ট করেছি। তারপরে নেহাল যে জায়গার নাম বললো এবং ওদের বসের যে ছবি আমায় দেখালো তা দেখে তো আমি রীতিমতো অবাক, কেননা ইরা এখন ছদ্মবেশে। আমি মুসকে একটা হাসি দিয়ে বললাম, তোমার গেম শেষ লেডি ডন। গেম শুরু করছো তুমি, কিন্তু শেষ করব আমি। আবির, তুই নেহালের লাশটা শহরের মেন জায়গায় ঝুলিয়ে দিবি, যাতে ওর লাশ দেখে লেডি ডন একটু বেশি ভয় পায়। নেহালের ফোনটা সাথে করে বাসায় নিয়ে আসিস। আমি সেখান থেকে বাসায় এসে ফ্রেশ হলাম, কিছু খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ছাদে একটু হাঁটাচলার জন্য গেলাম। কিছুক্ষণ হাঁটাচলা করার পরে হঠাৎ করে আবির দৌড় দিয়ে আমার কাছে আসলো। ভাই, নিয়ালের ফোনে কে যেন ফোন দিছে, তবে নাম্বারটা বস লিখে সেভ করা। আমার মনে হয় এইটা লেডি ডনের নাম্বার। আমি ফোনটা আবিরের কাছ থেকে নেওয়া মাত্রই আবার ফোন আসে নেহালের ফোনে। আমি ফোনটা রিসিভ করা মাত্রই ফোনের ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে বলে ওঠে, নেহাল, গতকাল রাতে তাসফিরকে আমরা ধরে এনেছি আমাদের পুরনো বাংলোতে, আর আজ রাতেই আমরা তাসফিয়াকে বন্দি করে পুরনো বাংলোতে নিয়ে আসবো। তুই তৈরি থাকিস। এই কথাটি বলার সাথে সাথে আমি ফোনটা কেটে দেই। আবির, তুই তাড়াতাড়ি সকল মাফিয়ার লোকদের আমার অফিসে জরুরি মিটিং কর। অন্যদিকে লেডি ডন ভাবছে, নেহাল আজ আমার সাথে ফোনে কোনো কথা বললো না কেন? আমার কথা শেষ করার আগেই ও ফোনটা কেটে দিল। এসব কথা লেডি ডন ভাবতেছে, ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসে। হ্যালো ম্যাম, নেহাল বসকে কেরা যেন নির্মমভাবে হত্যা করে শহরের মেন পয়েন্টে তার লাশটি ঝুলে রাখছে। লেডি ডন নেহালের মৃত্যুর সংবাদ শুনে অনেকটাই অবাক হয়। লেডি ডন মনে মনে বলতেছে, কার এত বড় সাহস আমার ডান হাতকে মারলো? না না, এ কি হতে চলেছে আমার সাথে? আমি কিছুই ভাবতে পারছি না। তবে কি সামনে আমার জন্য কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে? মুহূর্তের ভিতরে লেডি ডন মাফিয়া সাজানোর সমস্ত প্ল্যান কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। আবির, সবাই কি আসছে মাফিয়া হেড অফিসে? জি ভাই, আসছে। এখন আমরা দুজন সেখানে গেলেই হয়। তুই তাহলে মাফিয়া দলের পোশাক মাস্ক পরে তৈরি হয়ে নে, আমি তৈরি হইতেছি। তারপরে আমরা দুজন গাড়ি নিয়ে রওনা দিলাম মাফিয়া হেড অফিসের মিটিং করার জন্য। গাড়িতে যাওয়ার সময় তরিকুলের ফোনে একটা ফোন আসে। তরিকুলের ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশে থাকা লোকটি বলা শুরু করলো, ভাই, আপনার এবং মেহেন্দি ও সজীব ভাইকে হত্যা করার পেছনে আপনার আপন এবং খুব কাছের লোক ছিল এর পেছনে, লেডি ডনকে সাপোর্ট দেওয়ার জন্য। সে লেডি ডনের কাছে টাকায় বিক্রি হয়ে গেছিল এবং সে পরবর্তীতে আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চায়, যার জন্য সে এমন জঘন্য কাজ করেছে। তবে সে আর কেউ নয়, সে হলো ভাই। তারপর ফোনের ওপাশে থাকা লোকটি যার নাম বলল তা শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি মুহূর্তের ভিতরে পাথর হয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। সে কেমন করে আমার সাথে এমন করতে পারলো? আমি তা মনে মনে ভাবতেছি এসব কথা। তারপরে ফোনের ওপাশে থাকা লেডি ডন এবং তার সাথে থাকা লোকটি তাদের পরবর্তী প্ল্যান আমাকে সে বলে দিল। আবির আমাকে ডাকা শুরু করলো। ভাই, আপনার কি হয়েছে? আপনি ফোনে কথা বলার পর থেকে কেমন যেন মনমরা হয়ে আছেন। না, তেমন কিছু হয়নি, তবে যা হয়েছে তার সময় হয়ে সব জানতে পারবি। ভাই, আমরা এসে গেছি। ও, তাহলে ভিতরে চল। মাফিয়া হেড অফিসের ভিতরে প্রবেশ করে যখন এই মিটিং রুমে প্রবেশ করতে যাব, ঠিক তখনই তাপসিয়া ফোন দিয়ে বলল ও মিটিং আসতেছে। আমি আর আবির সবার সামনে মত বিনিময় করে মিটিং শুরু করে দিলাম। এর ভিতরে তাপসিয়া এসে সোজা আমার কুলে এসে বসে পড়ল।
তাফসিরের এমন আচরণ দেখে তিনজন মানুষ তারা বাজে মন্তব্য করতেছে। আমার পাশে বসে আছে আবির। আবির তো হাসতে হাসতে শেষ। আবির, হাসি বন্ধ কর আর এখন মিটিংয়ে মনোযোগ দে। আমি সকলের হাত উপরে তুলতে বললাম। সবাই হাত উপরে তুললো। আমি সবার হাতগুলো ভালো করে দেখে নিলাম। হঠাৎ সবাই ঠাস ঠাস গুলির আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। সবাই চারদিকে তাকিয়ে দেখতেছে। সবার ভিতর থেকে দুজন মানুষ লাশ চেয়ারের সাথে পড়ে আছে। আমি তাফসিয়াকে চেয়ারে বসিয়ে রেখে চলে গেলাম একজন লোকের কাছে। তাকে আমি দাঁড়াতে বললাম। সে ভয়ে ভয়ে দাঁড়ালো। তোকে এখানে কে পাঠিয়েছে বল? লোকটি আমতা আমতা করে বলল, কে পাঠাবে? তুই মাফিয়া কিং এর কাছে মিথ্যা বলছিস? তোর তো সাহস কম না? ঠাস ঠাস করে কয়েকটা চর ওর গালে মারলাম। ওদের দুজনকে আমি গুলি করে মারছি, কিন্তু তোকে আমি অনেক কঠিন শাস্তি দিয়ে মারবো। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল তোকে কে এখানে পাঠিয়েছে। বলতেছি ভাই, তবুও আপনি আমায় মারবেন না। আগে বল তোকে কে এখানে পাঠিয়েছে। আমাকে লেডিডন এখানে পাঠিয়েছে। আপনার সকল তথ্য যেন তাকে আমরা তিনজন দেই, তার জন্য। আমি ঠাস করে 2টা বুলেট লোকটির মাথার মাঝ বরাবর মারলাম। আবির, লাশ 3টে শহরের মেইন পয়েন্টে ঝুলিয়ে রাখবি। আপনারা হয়তো ভাবছেন ওদের 3জনকে আমি কেন মারলাম আর চিনলামই বা কি করে। আমার দলের সকলের বাম হাতে মাফিয়া টেটু আছে, কিন্তু ওদের 3জনের হাতে ছিল না। তাই ওদের 3জনকে আমার চিনতে অসুবিধা হয়নি। সবার সাথে মিটিং শেষ করে তাফসিয়াকে নিয়ে আমি আমার গোপন বাসায় চলে আসি। বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি যখন ঘুম থেকে উঠি তখন তাফসিয়াকে আমার পাশে দেখতে পাই না। তাই আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে তাফসিয়াকে খুঁজতে থাকি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এর ভিতরে আবির আমাকে ফোন করে বলে দেয়, ভাই তোমার কথা মতো আমি সব কাজ ঠিক করে রাখছি। ওকে, খুব ভালো কাজ করছস। তুই কি তাফসিয়াকে দেখছস? ভাই, ভাবিরে তো তার বান্ধবী কিছুক্ষণ আগে নিয়ে গেছে। কোথায় যেন তার বান্ধবী কি যেন নাম, ও মনে পড়ছে, ইরার সাথে গেছে। ভাই আবির, তুই তাড়াতাড়ি আমার রুমে আয় আর সকল লোকদের তৈরি হতে বল। আজ লেডিডন নামক গাছের শিকড়টাকে উপড়ে ফেলবো। আবির আমার রুমে এসে বলতেছে, ভাই কি হয়েছে, তুমি এত গরম হয়ে আছো কেন? আবির তাফসিয়াকে লেডিডন তুলে নিয়ে গেছে। ইরাই হলো লেডিডন। এখন কি হবে ভাই? ওরা তো তাফসির এবং ভাবিকে তুলে নিয়ে গেল। আবির, তুই রেডি হয়ে নে আর সবাইকে আসতে বল। আমাদের হাতে সময় খুব কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি আমার এক গোপন ক্রুকে ফোন দিলাম। ফোনের ওপাশ থেকে বলতেছে, ভাই আপনি যার জন্য ফোন দিয়েছেন তারা এখন তাদের পুরনো বাংলায় আছে। আপনাকে আমি লোকেশন SMS করে দিচ্ছি, আপনি সেই লোকেশন অনুযায়ী এসে পড়েন। আমি ক্লার্ককে ফোন করে আমার কিছু বাঘ, সিংহ ও হায়না নিয়ে আমার দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসতে বললাম। আমি আর আবির 7টা হেলিকপ্টার নিয়ে রওনা দিলাম লেডি মাফিয়ার উদ্দেশ্যে। আমরা সেখানে পৌঁছানোর আগেই সেখানে আমার লোকেরা প্রায় 2 শতাধিক এর বেশি গাড়ি নিয়ে তার একটা দূরে অবস্থান করে আছে, আমাদের আসার অপেক্ষায়। অন্যদিকে লেডিডন তাফসিয়া এবং তাফসিরকে চেয়ারের সাথে বেঁধে রাখছে। এরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমনটা কি করে করতে পারলি? তোকে এখন আমার বান্ধবী ভাবতেও ঘৃণা লাগে। এখন তোর কষ্ট হচ্ছে তাই না? যেদিন তোর মাফিয়া কিং তরিকুল আমার বাবা ও ভাইকে মেরেছিল সেদিন আমারও অনেক কষ্ট হয়েছিল। তোর মাফিয়া কিংকে মেরে দিয়েছি, এখন তোকে এবং তাসফিরকে মেরে আমি আমার বাবা ও ভাইয়ের খুনের বদলা নিব। আমি যে আফজল খানের মেয়ে সেটা এতদিন তোর কাছে লুকিয়ে রেখেছিলাম। শোন তাসফিয়া, তোর জন্য আমি কিছু সারপ্রাইজ রেখে দিয়েছি। এই যে তোর সামনে মানুষটি হেঁটে আসতেছে, তাকে ভালো করে দেখ তো, তুই চিনতে পারিস কিনা। এ তো মেহেদি ভাইয়া। এর মানে সে সেদিন মারা যায়নি? না, সে সেদিন মারা যায়নি তাসফিয়া। সেদিন তার জায়গায় অন্য একজন বসিয়ে রেখে আমার কাছে নিয়ে আসি। সে সব সময় আমার হয়ে কাজ করত। আর একটা কথা, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তোকে আর তাসফিরকে এখন মেরে ফেলে দিয়ে আমরা সমস্ত মাফিয়া কিং এর রাজত্ব করব। তাফসিয়া হা হা করে হেসে উঠে, যা দেখে ইরা একটু ভয় পেয়ে যায়। তুই এভাবে মৃত্যুর আগে হাসছিস কেন? ইরা বলল, আমি হাসতেছি। আজকে কাকে তোকে কেউ বাঁচানোর জন্য ছুটে আসবে না। যে আসতো তাকে তো আমি এবং মেহেদি প্ল্যান করে তোর প্রেমিককে মেরে ফেলছি। তোরা তাকে যদি মেরে ফেলিস তাহলে তোদের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটি কে? তাফসিয়ার কথা শুনে ইরা ও মেহেদি পিছনে ঘুরে তাকায়। প্রথম দেখে ওরা চিনতে পারেনি, তবে আমি যখন কথাগুলো বললাম তখন আমার কণ্ঠ শুনে চিনতে পারে।
কি রে মেহেদি সাহেব, আপনি নাকি মারা গেছেন, সেখান থেকে কি ভালোবাসার টানে ফিরে এসছেন? তোরা দুজন যে অন্যায় করছস তার আজ মাসুল তোদের দুজনকে দিতে হবে লেডিডন। তুই একা কি করে আমাদের মারবি? সেদিন বেঁচে গেলেও আজ তোকে এবং তাসফিয়াকে মরতে হবে। আমাদের মারা চিন্তা বাদ দিয়ে তোরা কিভাবে বাঁচবি তার চিন্তা কর। ইরা কেননা তোর সব লোকদের আমার লোকেরা মেরে শেষ করে দিয়েছে। ইরা ওর সকল গার্ডকে আমার দিকে বন্দুক তাক করতে বলে। ওর লোকেরা আমার দিকে বন্দুক তাক করার সাথে সাথে আমার লোকেরা দূর থেকে আর্ম দিয়ে মেরে ফেলে। তোরা কার সামনে দাঁড়িয়ে আছোস তা কি জানোস? তোরা হয়তো ভুলে গেছিস, তোদের মনে করিয়ে দেই। তোরা মাফিয়া কিং তরিকুলের সামনে দাঁড়িয়ে আসোস, আর তাকে তোরা মারতে আসোস। তোদের দুজনকে আমার হাতে মেরে দিতে পারতাম এতক্ষণে, কিন্তু আমি তা করব না। তোদের মারবো আমার পোষা পশু দিয়ে। তারা অনেক দিন যাবৎ মানুষের মাংস খায়নি, তাই তারা আজ মন মিটিয়ে খাবে। আবির, এই বেইমান দুইটোকে চেয়ারের সাথে বেঁধে ফেল। আর তাফসিয়া ও তাফসিরের বাঁধন খুলে দে। তাফসিয়ার বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই ওর কোমর থেকে বন্দুক বের করে ইরার কপাল বরাবর ঠাস ঠাস করে গুলি মারলো। ইরার নিতর দেহটি মাটিতে লুটিয়ে পড়লো। তুমি এটা কি করলে তাফসিয়া? ও আমার বন্ধু হয়ে আমার ভালোবাসার মানুষটিকে মারতে চেয়েছে, আজ আবার আমাকেও। ওর মতো মানুষের বেঁচে থাকার এক মুহূর্তের অধিকার নেই। তাফসিয়া আমাকে বলল, ওই আবির, মেহেদিরে চেয়ারে বেঁধে রাখ ভালো করে, যাতে ছুটে যেতে না পারে। তাফসিয়া বলল। তারপর তাফসিয়া গিয়ে মেহেদির বুকে সিজার ব্লেড দিয়ে দুইটি টান দিল। তোর বুকে বেশি সাহস হয়েছে তাই না, কুত্তার বাচ্চা? তুই আমার ভালোবাসার মানুষকে মেরে আন্ডারওয়ার্ল্ডের কিং হবি তাই না? আজ এখানে বসে মরে উপারে গিয়ে তুই কিং হয়েস। তোদের জন্য এদেশে কত মানুষের মায়ের কোল খালি হয়েছে, তোদের জন্য কত মেয়ে তার ইজ্জত হারিয়েছে, তোদের জন্য অনেক পরিবারের আজ দুর্দশা দেখা দিচ্ছে। তোদের মতো মানুষ যাতে আর না হয় সেই দোয়া করি আল্লাহর কাছে। আবির, ওর বুকে তরল পদার্থ মরিচ ও লবণ গুঁড়া দিয়ে দে। আমাদের সকল প্রাণীকে এর ভেতরে ছেড়ে দে। এই কথা বলে তাফসিয়া আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমরা বাইরে এসে দুজনে হেলিকপ্টারে এসে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আব্বু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। পাশ থেকে তাফসিয়ার আব্বু বলে উঠল, আব্বু, আজ তুমি ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে? আরে আমি কি করে আমার মামুনিটাকে ভুলে যাই? তোরা দুজন ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। ওকে আব্বু। তারপরে আমরা দুজন ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি এখানে তাফসিয়ার আব্বুও আসছে। তারা সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আব্বু আমায় বলল, তরিকুল, তোমার এবং আচ্ছা বাবা, তুমি যেহেতু বেঁচে আছো তাহলে এত। তাফসিয়ার আব্বু বলল। তারপরে তাদের সবকিছু খুলে বললাম। আপনারা তো সব আগে থেকে জানেন, তাই আর কিছু বললাম না। বলতে বলতে আজ আমাদের বিয়ের দিন আমি আব্বুকে ডাক দিলাম, আব্বু তুমি একটু আমার রুমে আসো তো তাফসিয়াকে নিয়ে। তারপরে আব্বু আসার পর তার চোখ বন্ধ করতে বললাম। আব্বু চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে চোখ খুলতে বললাম। আব্বু চোখ খুলে তো অবাক, কেননা তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই। কেমন হলো আমার সারপ্রাইজটা আব্বু? অনেক সুন্দর, বলতে একদম আমারে তুই আমার অনেক মূল্যবান উপহার দিলি বাবা। তারপরে তাফসিয়াকে পরিচয় করে দিলাম চাচ্চুর সাথে। সবকিছু ইসলামিক নিয়ম অনুযায়ী আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আমি বাসর ঘরের রুমের সামনে দাঁড়ানো। তাফসির এবং আবির একসাথে বলে উঠল, ভাই বিড়ালটা কিন্তু ঠিক মতো মাইরেন। আমি বলে উঠলাম, তোরা কি আমার আগে বিয়ে করছিস নাকি? নাউজুবিল্লাহ, কি যে বলেন ভাই, আমরা আপনার আগে বিয়ে করলাম কখন বলেন? তোরা আমার আগে বিয়ে না করলে কেমন করে জানলি যে বাসর ঘরে বিড়াল মারতে হয়? ভাই তা আপনি পরে জানবেন, আগে 50,000 টাকা দেন আমাদের দুজনকে, না হলে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দিব না। আমি পকেট থেকে দুইজনকে 1 লক্ষ টাকা দিলাম। দুজনে টাকা পেয়ে আমায় একা রেখে চলে গেল। এখন কি হবে আমার? ধুর, যা হবার হবে। সব ভয় দূর করে 500 গ্রাম সাহস নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। তাফসিয়া এসে আমাকে পায়ে সালাম করতে যাবে, তার আগেই আমি তাকে বুকে টেনে নিলাম। তোমার জায়গায় আমার পায়ে না, আমার বুকে। তারপরে দুজনে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে আমি তাফসিয়াকে আমি মহারানার সকল টাকা দিলাম। তারপরে কি হয় বাসরাতে তা আমি জানি না। তাদের বাকি জীবনের পথ চলা যেন খুব সুখের আর শান্তিময় হয়। দোয়া রইল তাদের প্রতি।